বাড়াতে পারে। রাশিয়া ও ইরান থেকে সস্তায় পেট্রোলিয়াম পাচ্ছিল ভারত, তাহলে কোন যুক্তিতে বেশি দাম দিয়ে মার্কিন দেশ থেকে তেল আমদানির চুক্তি করলেন নরেন্দ্র মোদী? ইলন মাস্কের সঙ্গে বহু বিজ্ঞাপিত বৈঠকের কী ফল মিলল ভারতের তা সম্পূর্ণ অজানা। তবে মার্কিন দেশ থেকে ভারতে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমাতে প্রবল চাপ দিয়েছেন ট্রাম্প, খবর মিলছে এমনই। ইতিমধ্যেই ভারত এমন ২৮টি পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। বাকি যে কটিতে কিছু শুল্ক এখনও নেওয়া হয় সেগুলিও কি প্রত্যাহার করে নেবে ভারত সরকার? বিরাট অঙ্কের সামরিক সরঞ্জাম কিনতে রাজি হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। এহেন চুক্তিতে মার্কিন কোম্পানিগুলির পোয়া ১২, আর ভারতবাসীকে ট্যাক্স দিয়ে চোকাতে হবে মার্কিন সরঞ্জামের দাম। এক কথায় বলা যেতে পারে, বাণিজ্য চুক্তির নামে মার্কিনিরা যা বেচতে চেয়েছেন বেচেছেন, সবই বিনা প্রশ্নে কিনেছেন ভারতের নরেন্দ্র ভাই। কলকাতা টিভি। বাংলাদেশ সমস্যা থেকে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের। বাংলাদেশের অশান্তিতে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। সাংবাদিক সম্মেলনে জানালেন ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদির ওপর অস্থির বাংলাদেশের দায়িত্ব ছেড়ে তবে কি হাত ধুয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট, উঠছে সেই প্রশ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নির্বাচনী প্রচারে বারবার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলেই বাংলাদেশকে শায়েস্তা করবেন, সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে দেবেন, এমন সব ঘোষণা তিনি করেছিলেন নির্বাচনে হিন্দু ভোটারদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে। যাতে অনেকের আশা হয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্প কিছু পদক্ষেপ করবেন। কিন্তু সেসব কথা থেকে পুরোপুরি ডিগবাজি খেয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বললেন, বাংলাদেশের বর্তমান সংকটে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এমনকি বাংলাদেশের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিলেন ট্রাম্প। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. অর্থাৎ ক্ষমতায় আসার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জো বাইডেন সরকার এবং আমেরিকান ডিপ স্টেটের বিরুদ্ধে যে দায় চাপিয়েছিলেন ট্রাম্প, তার থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। ডিপ স্টেট কি? ডিপ স্টেট বলতে আইন এবং সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রের বদলে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তি বা তাদের বন্ধুস্থানীয় ব্যক্তিদের নেটওয়ার্ককে বোঝায়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার করে, প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখে। রাষ্ট্রের কাজে বেআইনিভাবে এমন প্রভাব বিস্তারকেই ডিপ স্টেট বলা হয়ে থাকে। বাংলাদেশে ইউনূস প্রশাসনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ। তাহলে কি পাকিস্তানকে চটিয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন? আবার বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে শত্রুর শত্রুকে বন্ধু বানানোর উদ্দেশ্যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের ব্যাপারে হঠাৎ করে ট্রাম্পের অবস্থান বদলেই প্রশ্নই ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞ মহলের একাংশকে। কলকাতা টিভি। মার্কিন দেশ থেকে ক্রুড, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। মোদি ট্রাম্প বৈঠকে সামরিক সহযোগিতার ব্যাপারে বিস্তারিত বোঝাপড়া হয়েছে। বহু মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। অবৈধ অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান দুই নেতার। জানা গেল দুই দেশের যৌথ বিবৃতিতে। পাকিস্তান প্রসঙ্গ উঠল দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে। হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠক। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুদেশের সামরিক সহযোগিতাকে ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ক্রুড, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এবার আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির ব্যাপারে মোদীকে রাজি করিয়ে ফেললেন ট্রাম্প। আমেরিকার থেকে বহুমূল্যের F-35 স্টেলথ যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত। C-170J সুপার হারকিউলিস, C-17 গ্লোবমাস্টার 3, P-81 পোসাইডন বিমান, CH-47F চিনুক হারপুন ক্ষেপণাস্ত্র সহ একাধিক সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত। যেখানে রাশিয়া থেকে কম দামে তেল, প্রাকৃতিক গ্যাস কেনে ভারত, সেখানে কেন অনেক বেশি দাম দিয়ে আমেরিকার থেকে তেল কিনতে সম্মত হয়েছে ভারত? কেন ট্রাম্পকে খুশি করতে এত বড় সামরিক সরঞ্জাম কেনার চুক্তি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মোদি ট্রাম্প বৈঠকে উঠে এসেছে অবৈধ অভিবাসী ইস্যুও। অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের অবস্থানকেই সমর্থন জানিয়েছেন মোদি। মোদির দাবি,
বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই কারো। কিন্তু অপমানজনকভাবে সামরিক বিমানে করে হাতকড়া পরিয়ে কেন অভিবাসীদের ফেরানো হলো সে বিষয়ে কোনো কথা শোনা যায়নি, কোনো বিবৃতিও প্রকাশিত হয়নি। দুদেশের যৌথ বিবৃতিতে উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে। তাদের মাটি ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা যেন কেউ চালাতে না পারে পাকিস্তানকেই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে। মোদির মার্কিন সফরে লাভের পাল্লা ঝুঁকে রইল মার্কিন দেশের দিকেই। সে দেশ থেকে বিপুল আমদানির প্রতিশ্রুতি দিয়ে এলেন প্রধানমন্ত্রী। বিনিময়ে ভারতের কি সুবিধে হবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা। কলকাতা টিভি। মোদি ট্রাম্প বৈঠকে আদানি ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদানি সহ কারো বিরুদ্ধেই অভিযোগ নেই। বাসুদৈব কুটুম্বকম নীতিতেই বিশ্বাস করে ভারত। দুই রাষ্ট্রনেতার বৈঠকে ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না, সাফ বার্তা নমর। আদানি এবং তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 2100 কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির মুখ্য আধিকারিক বিনীত জৈনের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগ দায়ের করে আমেরিকার এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্ক। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। তবে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরেও সেই অভিযোগের ভার একটু হলেও কমেছে। মোদির আমেরিকা সফরের ঠিক দুদিন আগেই ইউএসের ঘুষ তদন্ত আইন কার্যকর করা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এই আবহেই বুধবার মুখোমুখি বৈঠকে মোদি ও ট্রাম্প। বৈঠকের পরই আদানি ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী। আদানি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে? এই প্রশ্ন সামনে আসতেই মোদির সাফ বার্তা, দুদেশের রাষ্ট্রনেতার বৈঠকে কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় না। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। আদানির বিরুদ্ধে এত অভিযোগ থাকতেও তাকে নিয়ে কেন নীরব মোদি? সেই প্রশ্ন আগেও তুলেছেন বিরোধীরা। তারা দাবি করে এসেছেন আদানির দুর্নীতির পর্দা ঢাকতে চেষ্টা করছেন মোদি। সেই একই দাবিতে আবারও সরব হলেন বিরোধীরা। মোদিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর পোস্ট, দেশে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, বিদেশে প্রশ্ন করলে উত্তর মেলে ব্যক্তিগত বিষয়। আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টানলেন মোদিজি। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম ওয়াশিংটনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের নয়া বাণিজ্য নীতির কী প্রভাব পড়বে ভারতে, সেই নিয়ে জল্পনার অন্ত নেই। এই আবহে মোদি ট্রাম্পের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল রাজনৈতিক মহল। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, বৈঠকে দুদেশের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে জ্বালানির ব্যবসা আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। ভারত আমেরিকার মধ্যে প্রযুক্তি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি। সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। 83 বছর বয়সে প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন ধরেই অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। দীর্ঘদিন ধরেই তিনি ভর্তি ছিলেন। আমরা দেখেছি গত 12 ফেব্রুয়ারি তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা করতে গিয়েছিলেন এবং সেখানেই মুখ্যমন্ত্রী পরবর্তীতে জানিয়েছিলেন যে তার ডাকে রেসপন্স করেছিলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। আজ জীবনাবসান হয় সঙ্গীত শিল্পীর প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এই সঙ্গীত শিল্পী এবং বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। শনিবার অর্থাৎ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার যে বিখ্যাত গান আমি বাংলায় গান গাই, সেই গানটির মাধ্যমে প্রতুল মুখোপাধ্যায় অমর হয়ে থাকবেন বঙ্গবাসীর হৃদয়ে। সেই গান যতবার গাওয়া হবে অবশ্যই তাকে মনে পড়বে বাঙালির। এছাড়াও একাধিক গানের স্রষ্টা সঙ্গীত শিল্পী। 1942 সালের 25শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের এবং একেবারেই অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতে শুরু করেছিলেন সঙ্গীত শিল্পী। যদিও তার প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা তিনি নেননি, কিন্তু তিনি তার যে সৃষ্টিগুলো রয়েছে অবশ্যই সেই সৃষ্টির জন্য বঙ্গবাসীর মনে হৃদয়ে সব সময় তিনি থেকে যাবেন। আমরা দেখেছিলাম কিছুদিন
আগেও তাকে ভর্তি করতে হয়েছিল, প্রতুল মুখোপাধ্যায়কে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে তিনি আমি বাংলায় গান গাই এই গানটিও শুনিয়েছিলেন হাসপাতালে। গতবার আমরা সেই ছবি আমরা দেখেছিলাম, সেই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তাই নয়, এসএসকেএম হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকদেরও তিনি আমি বাংলায় গান গাই এই গানটি শোনাতেন প্রতুল মুখোপাধ্যায়। অবশ্যই একটি গান নয়, একাধিক সৃষ্টি রয়েছে তার। একেবারে জীবনের যে প্রথম তার অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন, সেটি একটি একক অ্যালবাম যদিও ছিল না, বিভিন্ন শিল্পীদের সঙ্গে কাজ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। এবং তার যে জনপ্রিয় গান, অর্থাৎ এই যে আমি বাংলায় গান গাই এই যে গানটি, এই গান ছাড়াও আলু বেচো ছোকরা চাঁদ, তোমার কি কোনো তুলনা হয়, সেই মেয়েটি, ফেব্রুয়ারির 21 তারিখের মতো গানও শ্রোতার মন জিতেছে বারবার। তবু অবশ্যই কিছু সৃষ্টি একেবারে স্রষ্টার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। এই গানগুলি চিরকালীন তাকে এই গানগুলির জন্য মনে রাখবে বঙ্গবাসী। আমরা কথা বলবো, আমরা এই সময় যোগাযোগ করতে পেরেছি অভিনেতা কৌশিক সেনের সঙ্গে। কৌশিকদা, প্রয়াত হয়েছেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কতটা শূন্য হয়ে গেল এই সঙ্গীতের স্থানটি, কি মনে করছেন? দেখুন, একটা যারা গায়ক হন, লেখক হন, তাদের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সান্ত্বনার মতো থাকে, সেটা হচ্ছে তাদের কাজগুলো থেকে যায়। তো মানে আমরা প্রতুলবাবুর কণ্ঠটা থেকে যাবে আমাদের সঙ্গে, মানুষটা থাকবেন না সেটা সত্যি বেদনার, কিন্তু ওনার কাজগুলো থেকে গেল, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় যে আমরা যে বয়সের, আমরা যে জেনারেশনের, আমরা যে সময় ওনার গানের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম শ্রোতা হিসেবে, সেই সময়টা থেকে শুরু করে, যেমন আমাদের সঙ্গে কবি সুমন ছিলেন, আমাদের সঙ্গে নচিকেতা ছিলেন, অঞ্জন দত্ত ছিলেন, চন্দ্রবিন্দু ছিল, সেরকম ভাবে খুব অঙ্গাঙ্গী ভাবে কিন্তু আমাদের জীবনের সঙ্গে প্রতুল মুখোপাধ্যায়ের গানের একটা বড় একটা অংশ ছিল। আমরা যে যাই কাজ করি না কেন, সিনেমা, থিয়েটার, সবকিছুর সঙ্গে প্রতুলবাবুর একটা ঘনিষ্ঠ সংযোগ শুধু নয়, একটা ইনফ্লুয়েন্সও ছিল। ওর একক গান, কোনো রকম যন্ত্রসঙ্গীত ছাড়া, শুধু খালি গলায় একটা মানুষ গেয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের হ্যামলেট যে নাটকটা আমরা করি এখন, সেখানেও কিন্তু ওর একটা গান আমরা ব্যবহার করি, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার। ফলে উনি আছেন আমাদের সঙ্গে। এবং আমি শেষ করি একটা কথা বলে, কবি সুমন অনেকদিন আগে একটা প্রতুলবাবু সম্পর্কে একটা কথা বলেছিলেন, সেটা আমাদের সবার স্মরণে আছে। সেটা হচ্ছে লোকটা নিজে একটা আস্ত গান, এটুকু বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমরা ফোন লাইনে আপনারা শুনলেন কৌশিক সেন, অভিনেতা। তিনিও একাধিক, অবশ্যই তার যে স্মৃতিচারণ এবং একই সঙ্গে অবশ্যই প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, তিনি যে তার বিভিন্ন সৃষ্টির মাধ্যমে বঙ্গবাসীর মনে সারা জীবন থেকে যাবেন অমর হয়ে, তা বোঝাই যাচ্ছে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। 3 মাস পরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গোষ্ঠী। বাংলাদেশে দৈনিক 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু হবে। চলছে দর কষাকষি। বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা মেটেনি। মোদি ট্রাম্প বৈঠকের পর আদানিদের এই ঘোষণা যথেষ্টই বিস্ময় সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টি জানতে চাইবো, একদিকে আমরা জানি যে বাংলাদেশের এই পরিস্থিতি এবং সেখানেই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমীকরণ, তা আগের থেকে যথেষ্টই বদল হয়েছে এবং মোদি এবং ট্রাম্পের বৈঠক আমরা দেখেছি গতকাল, এবং সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আদানির কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এই যে আদানি পাওয়ার কোম্পানিটার নাম, তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে বলে একটি আস্ত বিদ্যুৎ প্ল্যান্ট, বিদ্যুৎ প্রকল্প ঝাড়খণ্ডে তারা বানিয়েছে বহু কোটি টাকা ব্যয়, এবং তারা বাংলাদেশকে বেশ কিছুদিন আগের থেকেই বিদ্যুৎ সরবরাহ করে আসছে। মোটামুটি 1500 মেগাওয়াট থেকে 1600 মেগাওয়াট দৈনিক
বিদ্যুৎ সরবরাহ করার কথা এবং তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বা বাংলাদেশ বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আদানি পাওয়ারের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী দরদাম দেওয়ার কথা, এ সমস্তই ঠিক চলছিল। কিন্তু ছবিটা বদলে যায় 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে নতুন যে প্রশাসন, অসাংবিধানিক প্রশাসন ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তারা বিপুল পরিমাণ বাকি বকেয়া রাখতে শুরু করে আদানিদের বিদ্যুতের বিল। এবং যেহেতু বাংলাদেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে গিয়ে ঠেকেছিল সেই সময়ে, বা এখনও সেটাই আছে, সুতরাং তারা আদানিদের যে বকেয়া, সেই বকেয়া মেটানোর ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারেনি, সম্ভব হয়নি তাদের পক্ষে। এই পরিস্থিতি যেহেতু অনেক টাকা বকেয়া হয়ে যাচ্ছিল, আদানিরা বারবার তাগাদা করে, কিন্তু বাংলাদেশ তাতে কোনো সাড়া না দেওয়ায় আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। প্রথমে 200 মেগাওয়াট, তারপরে 300 মেগাওয়াট, এভাবে আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় এবং গত 31 অক্টোবর থেকে তারা আর 1 মেগাওয়াট বিদ্যুৎও পাঠায়নি বাংলাদেশে। কিন্তু সেটা যেহেতু শীতকাল ছিল, 31 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকালের সময় বিদ্যুতের চাহিদা এমনিতেই কম থাকে, সেই জন্য বাংলাদেশ কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করতে পেরেছিল। যেই গ্রীষ্ম আসবার সামনে গ্রীষ্ম, সেই সময়টা চলে এসেছে, বাংলাদেশ কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই আদানি গোষ্ঠীকে বার্তা পাঠাচ্ছিল যে দর এবং বকেয়া এইসব নিয়ে যে আলাপ আলোচনা বা সেটা মিটিয়ে দেওয়ার পদ্ধতি, এসব আমরা ঠিক করে নেব, কিন্তু সামনে এত বড় গ্রীষ্ম আসছে, ভয়ানক গরম পড়বে, সুতরাং আপনারা বিদ্যুৎ সরবরাহ চালু করুন, তা না হলে খুব অসুবিধা হবে বাংলাদেশে। আদানিরা কিন্তু দর, মানে বিদ্যুতের রেট এবং যে বকেয়া, সেটা নিয়ে তাদের যে বক্তব্য সেখানেই দাঁড়িয়েছিল এবং বিদ্যুৎ সরবরাহ শুরু করেনি। এই রকমটাই চলছিল। জানুয়ারি পার হয়ে গিয়ে আজকে ফেব্রুয়ারির 15 তারিখ, এই পর্যন্ত এরকমই চলছিল। হঠাৎ ছবিটা বদল হয়ে গেছে। এই হঠাৎ কথাটার উপর একটু জোর দিতে হবে। হঠাৎ ছবিটা বদল হয়েছে এবং গত কয়েক ঘন্টার মধ্যে ছবিটা বদল হয়েছে, হয়তো গত 24 ঘন্টার মধ্যে ছবিটা বদল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীর সফর এবং সেখানে ট্রাম্পের সাথে যৌথ আলাপ আলোচনা এবং সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের আদানি নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা এবং তার উত্তর, এসব ব্যাপার কলকাতা টিভির পর্দায় আমরা বারবার বলেছি এবং সেখানে আমরা দেখেছি কিভাবে আদানিকে কিছুটা হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেছেন মোদী এবং এটা তার ব্যক্তিগত বিষয় বলে এত বড় ঘুষ কেলেঙ্কারি এড়িয়ে গিয়েছেন মোদী। এর পরেই কোনো কারণে একটা তৎপরতা শুরু হয় এবং যেটা কাল রাত্রের দিকে জানা যায়, গভীর রাত্রের দিকে জানা যায় যে আদানি পাওয়ার আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, অবিলম্বে শুরু করবে। সেটা হয়তো আজকে রাত্রের থেকেও হতে পারে, কালকে পরশু থেকেও হতে পারে, কিন্তু অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। কিন্তু যে সমস্ত দর কষাকষির ব্যাপারগুলো ছিল বকেয়া নিয়ে বা বিদ্যুতের দাম নিয়ে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলতে থাকবে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার যে পরিস্থিতি সেটা পাল্টে যাবে। তাহলে কি এমন হলো মোদি ট্রাম্পের মিটিংয়ে বা মোদির মার্কিন সফরের সময় যাতে তড়িঘড়ি বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করলো আদানিরা? ঠিক কি হয়েছে তা এখনও পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেনি, কিন্তু এ বিষয়ে যে কিছু কিছু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এই সময়টাকে ভালো করে লক্ষ্য করলেই সেটা বোঝা যায়। সুতরাং এখন যেটা বড় খবর যে আদানি হঠাৎ করেই বাংলাদেশের পরিত্রাণের জন্য উদয় হলেন। এর আগে আমরা দেখেছি বিজেপি এবং হিন্দুত্ববাদীরা বাংলাদেশে সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, গণতন্ত্রের নিধন, আওয়ামী লীগের উপর ভয়ানক অত্যাচার ইত্যাদি নিয়ে বিরাট সরব হয়েছিলেন এবং তারা বাংলাদেশের সঙ্গে কোনো রকম সহযোগিতা না করার উদাত্ত আহ্বান জানাচ্ছিলেন। এমনকি কলকাতা শহরে আমরা দেখেছি বিজেপি নেতা তারা এরকম কথাও বলছেন যে বাংলাদেশ থেকে রোগী এলে তাদের যেন আমাদের ডাক্তাররা, কলকাতার ডাক্তাররা না দেখেন। এইরকম এক্সট্রিম জায়গাতেও বিজেপি যখন চলে গেছে তখনই বিজেপির সবথেকে ঘনিষ্ঠ শিল্পপতি, কর্পোরেট প্রভু
এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধু বলে যাকে গণ্য করা হয়, সেই আদানি বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতিতে পরিত্রাণের বার্তা নিয়ে কেন এগিয়ে এলেন, কোত্থেকে সিদ্ধান্ত হলো, কে সংকেত দিল, সেটা কিন্তু বড় বিস্ময়ের প্রশ্ন হয়েই এখনো পর্যন্ত রয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তিন মাস পরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গোষ্ঠী। বাংলাদেশে দৈনিক 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু হবে। চলছে দর কষাকষি। বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা মেটেনি। মোদি ট্রাম্প বৈঠকের পর আদানিদের এই ঘোষণায় বিস্ময় সৃষ্টি হয়েছে। আসছি পরবর্তী খবরে। ফ্রান্স ও মার্কিন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে মোদি এআই সামিটে অংশ নেন। আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই তিনি যে বৈঠক করেছেন এবং তার পরবর্তীতে একাধিক যে সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে, সেই বিষয়টিও আমরা জেনেছি। এবং ফ্রান্স ও মার্কিন সফর শেষে এবার দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সে মোদি এআই সামিটেও অংশ নিয়েছিলেন এবং তার পাশাপাশি আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। অবশ্যই সেই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে তার পাশাপাশি রাজ্যের আবহাওয়ার খবরের দিকেও আমরা নজর রাখবো। আগামী 24 ঘন্টায় বজায় থাকবে শীতের আমেজ। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। 24 পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি আপডেট পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? মতোই কিন্তু আজকের তাপমাত্রা নিম্নমুখী, সেক্ষেত্রে আজও জারি থাকবে শীতের আবহ এবং সেক্ষেত্রে আগামীকাল থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ার, আগামীকালের পর থেকে অর্থাৎ সোমবার থেকে আবারও তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ দক্ষিণ পূর্ব হাওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে এবং যার জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। 24 পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। এছাড়া হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির তোড় বাড়ার সম্ভাবনা আরো অনেকটাই বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা পারদ বাড়বে। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আরো 12 আজ এ পর্যন্ত। এদিকে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।